আসসালামু আলাইকুম। ইরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমি শুরু থেকেই কিন্তু এই কথাটি বারবার বলে এসেছি, এই যুদ্ধবিরতি কতক্ষণ বা কতদিন কার্যকর হবে বা থাকবে তা নিয়ে খুবই অনিশ্চয়তা রয়েছে, সন্দেহ রয়েছে। ঠিক তেমনটাই ঘটে যাচ্ছে। আমরা জানি কয়েক ঘন্টা পরেই, একদিনের কম সময় আছে, অর্থাৎ এর পরেই এই যে যুদ্ধবিরতিটা চলছে সেটি আর থাকবে না, সময় ফুরিয়ে যাবে। ইতিমধ্যেই সেই শান্তি আলোচনা নিয়ে আবারও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, একটা উদ্বেগ তৈরি হয়েছে। অর্থাৎ ইরানের পক্ষ থেকে এখনো আলোচনার টেবিলে বা পাকিস্তানে কোনো প্রতিনিধি দল পাঠাবে কিনা তা নিশ্চিত করা হয়নি। অপরদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট, তাকেও যে মানে তারও আসার কথা ছিল, পাকিস্তানে পৌঁছানোর কথা ছিল, যে ডিফেন্সকে, তিনিও কিন্তু মানে এক এক রকম, মানে তার বিষয়ে এক এক রকম মন্তব্য আসছে। কখনো বলা হচ্ছে তিনি পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, কিছুক্ষণ পরেই তিনি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবেন, কিন্তু পরক্ষণে আবার জানা যাচ্ছে যে না, যে ডিফেন্স এই আলোচনায় উপস্থিত থাকছেন না বা থাকবেন কিনা তা নিয়ে এখনো নিশ্চয়তা দেয়নি কেউ। এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়ে গেছি। এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়ে গেছে, যেটি আমার কাছে মনে হয় সেটি হলো, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র হুমকি ধামকি দিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইতিমধ্যে আবার বলেছে, যদি আলোচনার টেবিলে ইরান না যায়, সমাধান না করেন, আলোচনার টেবিলে না বসে, তাহলে এর পরবর্তী হামলা হবে আরো ভয়াবহ। আরো ভয়াবহ হামলা, মানে এটা তো এক ধরনের হুমকি। তো হুমকি দিয়ে তো ইরানের মতো দেশকে আলোচনার টেবিলে আনাটা খুব কঠিন একটা বিষয়। এদিকে যেমন ইরানের পক্ষ থেকেও, ইরানের পার্লামেন্টারিয়ান স্পিকার বাঘের একটি কথা বলেছেন যে আলোচনার টেবিলে আসলে যুক্তরাষ্ট্রের পরাজয়ের একটা ইঙ্গিত, এরকম একটি কথা তিনি বলেছেন। এবং এখানে দুইটি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া খুবই দরকার। একটা হলো, এই যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, ইরান তো খুলে দিয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নৌ অবরোধ কিন্তু তুলে নেয়নি। তাহলে এইটা তো কথা রাখা হলো না, তাই না? তো যদি এই ধরনের কথা মানে খেলাপ হয়, তাদের কমিটমেন্ট যদি নষ্ট হয়, তাহলে কে তাদেরকে বিশ্বাস করবে? কিসের ভিত্তিতে আলোচনা হবে? অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বিষয় খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, যে ইরানের যে সমৃদ্ধকরণ যে ইউরেনিয়াম, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। আশ্চর্য ব্যাপার, এটা কি ইরান মেনে নেবে? সুযোগই তো নেই। তাহলে ইরান এই ক্ষেত্রে আদৌ এই শর্ত মেনে নেবে না, এটি স্বাভাবিক। যদি নিয়ে থাকে, সেটা অলৌকিক কোনো ঘটনার মাধ্যমে ঘটতে পারে। তবে স্বভাবতই আমরা বুঝতে পারছি যে ইরান এই শর্ত মেনে নিবে না। অর্থাৎ ইরানের যে ইউরেনিয়াম রয়েছে, সেটি মার্কিন যুক্তরাষ্ট্র তো দূরে থাক, তারা স্পষ্ট করে দিয়েছে যে তারা ইরানের ইউরেনিয়াম তারা অন্য কোনো দেশে হস্তান্তর করবে না। এটা মার্কিন যুক্তরাষ্ট্র তো দূরের কথা। সুতরাং এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে যেটি মনে হচ্ছে, যে এই যে কূটনৈতিক প্রক্রিয়া চলছে পাকিস্তানের, এই ক্ষেত্রে পাকিস্তান একা সামলাতে পারবে কিনা, এটা নিয়ে যথেষ্ট সন্দেহ হচ্ছে আমার। আমরা জানি এর আগে, অর্থাৎ এই যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার আগের বার যখন এই যে সংকট তৈরি হলো ইরানের সঙ্গে, তখনও কিন্তু পাকিস্তানের মধ্যস্থতায় একটা সমাধান আমরা দেখেছিলাম, কিন্তু সেই সমাধানটাও কিন্তু টেকসই হয় নাই, বেশি দিন দীর্ঘ হয়নি। আমি ঠিক সেই সূত্র ধরেই বলছি যে এবারের আলোচনাটাও মনে হচ্ছে না খুব একটা দীর্ঘ হবে। অর্থাৎ সংকটটা বাড়ার সম্ভাবনাটাই বেশি, কারণ যদি কোনো কারণে যুদ্ধ বিরতি মানে না হয় আবার, তাহলে যদি আবার সংঘাত শুরু হয়, তাহলে সেই সংঘাতটা শুধু ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে। এবং এটি হতে পারে, যদি যুদ্ধ আলোচনা বা যুদ্ধ বিরতি না হয়, তাহলে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা যেমন আছে, তেমনি এটি হয়তো বা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত। এটি খুব গুরুত্বের সঙ্গে ভেবে দেখবেন, এটি সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত।
তুরস্ক, এছাড়া অন্যান্য মানে এই যুদ্ধে আমি আবারও বলছি তুরস্ক জড়িয়ে পড়ার মানে খুবই সম্ভাবনা রয়েছে, সেটা যে কোনো উপায়ে যে কোনো ভাবে। আমি বলছি না যে তুরস্ক কারোর কাছে মার খাবে, তুরস্ক হেরে যাবে, এটা না, কিন্তু কোনো না কোনো ভাবে তুরস্ককে হয়তো বা জড়ানোর একটা পরিকল্পনা চলছে বলে মনে হচ্ছে আমার কাছে। আমি এই বিষয়টা নিয়ে আরেকদিন আলোচনা করব, কারণ কুর্দিদের একটি বিষয় মানে ইতিহাস যেটা যেটা পেলাম, যে কুর্দিস্তান এবং কুর্দিদের যে ইতিহাস, সেইখান থেকে এই সন্দেহের দানাটা বেঁধেছে, এবং আরো কিছু লজিক অন্য আরেকটি এপিসোডে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। কিন্তু এই মুহূর্তে যেটা বলবো, এই কূটনৈতিক টেবিলটা পাকিস্তানের একার পক্ষে সামলানো খুবই কঠিন হবে। আমার কাছে মনে হয় বিশ্ববাসীর এখন, বিশেষ করে চীন, রাশিয়া, তুরস্ক, এরকম কান্ট্রি গুলোর, ভারত, এইরকম এই দেশগুলোর কন্ট্রিবিউশন খুবই জরুরি। দ্বিতীয়ত হলো, এই আলোচনার টেবিলে ইসরায়েলের প্রতিনিধি কোথায়? ইসরায়েলকে ছাড়া কোনো আলোচনা হলে সেটার মানে সেটা নিয়ে আরো সন্দেহ থাকবে যে আদৌ সেটা কতদিন কার্যকর হবে। আমি আবারও বলছি যে ইসরায়েলের কোন প্রতিনিধি, মানে যদিও ইসরায়েলকে আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করা কঠিন, কিন্তু তারপরও আলোচনার টেবিলে প্রেজেন্ট থাকাটার একটা আলাদা মাধুর্যতা রয়েছে, একটা আলাদা মানে অর্থ রয়েছে। সেই জায়গাটা আমার মনে হয় ইনশোর করা দরকার। সুতরাং এই এই কূটনৈতিক সমাধানে পাকিস্তানের একার পক্ষে সামাল দেওয়া খুবই কঠিন হবে। ফলে আমার মনে হয় বিশ্ববাসীর দিকে তাকিয়ে হলেও আরো অন্যান্য দেশের কন্ট্রিবিউশন দরকার। না হলে এইটার পরিস্থিতি আরো ভয়াবহ হতে যাচ্ছে। সেই ভয়াবহতার ব্যাপকতা ছড়িয়ে পড়বে বিশ্বব্যাপী। বাংলাদেশের মতো দেশগুলো মানে আমরা দেখেছি ইতিমধ্যেই, তো আমরা দেখেছি আমরাও তো কোনো না কোনো ভাবে আক্রান্ত। সুতরাং এরকম আরো দেশ আক্রান্ত হবে, মানে কোনো না কোনো ভাবে আক্রান্ত হবে। সরাসরি যুদ্ধে আক্রান্ত হবে সেটা বলছি না, পরিস্থিতি পরিবেশে আক্রান্ত হবে। সুতরাং পাকিস্তান আদৌ এই কূটনৈতিক সফলতা দেখাতে পারবে কিনা জানি না। তবে এখনো মানে দ্বিতীয় পর্বের যে শান্তি চুক্তি আলোচনা রয়েছে ইরানের সঙ্গে, সেই শান্তি চুক্তি আলোচনা কিন্তু এখনো অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। সুতরাং সেটাকে আলোর মুখ দেখানোর জন্য আমার মনে হয় পাকিস্তান খুব জোর চেষ্টা করে যাচ্ছে। এর জন্য তাদেরকে ধন্যবাদ দিই, কিন্তু পাশাপাশি অন্যান্য দেশের কন্ট্রিবিউশনটা খুবই প্রয়োজন বলে আমার কাছে যেটি মনে হচ্ছে।